ভারতের ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 100 পুলিশ আহত হন। আটক করা হয় 70 জন বিক্ষোভকারীকে। পরে সোমবার বিকেলে সিজেপির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকে চলমান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অভিযোগ, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত ত্রুটি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার অনিয়ম। সোমবার বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী দিল্লি। এ সময় তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয় অনেক বিক্ষোভকারীকে। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের দুই প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে নাড্ডা জানান, আন্দোলনকারীদের অনুরোধেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস পাওয়া গেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়। हम लोगों ने यही बोला कि हमारे 3 डिमांड्स हैं। पहले कि सोनम वांगचुक जी को तुरंत रिलीज़ किया जाए एंड जब तक वो फॉर्मेलिटीज़ पूरी होती है उसमें उनको एक वीडियो बनाने का अलाउ किया जाए। वो वीडियो में यही हो कि वो अपील करे शांति बनाए रखने के लिए। বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখতে ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশও। একই সঙ্গে জনগণকে যে কোনো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব, ভুল তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। Appeals to all protesters to maintain peace, exercise restraint, and cooperate with the police in ensuring peace and public order. এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অধিকারের দাবি তুলেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ কোনোভাবেই গণতান্ত্রিক নয় এবং এটি ভারতের সংস্কৃতিও নয়। গত মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো অনুসারী তৈরি হয়েছে সিজেপির। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দলটি। মনিরুজ্জামান বাবু, ৭১। জনপ্রিয়তা কমছে ডোনাল্ড ট্রাম্পের। ইতিহাস বলছে, এমন পরিস্থিতি সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য বড় ধাক্কা বয়ে আনে। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ট্রাম্পকে অপছন্দ করা বহু ভোটারও এখনো আস্থা রাখতে পারছেন না ডেমোক্র্যাটদের ওপর। তাহলে কি 2018 সালের মতো ব্লু ওয়েভ এবার আর দেখা যাবে না, নাকি ভোটের দিন যত এগিয়ে আসবে বদলে যাবে পুরো সমীকরণ? বিস্তারিত থাকছে রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 6 মাস না পেরোতেই তার অনুমোদনের হার নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। অর্থনীতি, মূল্যস্ফীতি, ইরান সংকট এবং রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে জন অসন্তোষ বাড়ছে। কিন্তু সেই অসন্তোষের রাজনৈতিক সুবিধা নিতে পারছে না বিরোধী ডেমোক্র্যাটরা। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্পের জনপ্রিয়তা এখন 2018 সালের মধ্যবর্তী নির্বাচনের আগের সময়ের চেয়েও কম। অথচ সেই সময় ট্রাম্প বিরোধী ভোটের বড় অংশ ডেমোক্র্যাটদের পক্ষে গিয়ে প্রতিনিধি পরিষদে বড় জয় এনে দিয়েছিল। তবে এবার সেই প্রবণতা দেখা যাচ্ছে না। বিভিন্ন জাতীয় জরিপ বলছে, ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট ভোটারদের একটি বড় অংশ এখনও ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। কেউ দ্বিধায় রয়েছেন, আবার কেউ রিপাবলিকানদের ছেড়ে গেলেও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে গ্রহণ করতে পারছেন না। ফলে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও বিরোধী দলের ভোটের ঝুলি সেই অনুপাতে ভারী হচ্ছে না।
বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ ডেমোক্র্যাটদের নিজস্ব ভাবমূর্তির সংকট। বাইডেন প্রশাসনের শেষ সময়ের অর্থনৈতিক চাপ, অভিবাসন সংকট এবং দলীয় নেতৃত্ব নিয়ে বিতর্ক এখনও ভোটারদের মনে প্রভাব ফেলছে। ফলে ট্রাম্পের প্রতি অসন্তোষ তৈরি হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে ডেমোক্র্যাটদের সমর্থনে রূপ নিচ্ছে না। তবে এই পরিস্থিতিকে রিপাবলিকানদের জন্য পুরোপুরি স্বস্তির বলে দেখছেন না বিশ্লেষকরা, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস বলছে মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমতে থাকলে শেষ পর্যন্ত তার দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভোটের দিন ঘনিয়ে এলে হতাশ রিপাবলিকান ভোটারদের একটি অংশ ভোট নাও দিতে পারেন অথবা শেষ মুহূর্তে অবস্থান বদলাতে পারেন। এবারে নির্বাচনের আরেকটি বড় বাস্তবতা হলো প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত সেই সব অঙ্গরাজ্য ও কংগ্রেশনাল জেলায় যেখানে 2024 সালের নির্বাচনে ট্রাম্প জয় পেয়েছিলেন। ফলে জাতীয় জনমতের চেয়ে স্থানীয় প্রার্থী, আঞ্চলিক ইস্যু এবং প্রচারণার কার্যকারিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বড় ধাঁধা ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো যেসব ভোটার ট্রাম্পকে অপছন্দ করছেন তারা শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন, কারণ সেই উত্তরেই ঠিক করে দিতে পারে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ, এমনকি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ভবিষ্যৎও। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 30 দিনের মধ্যে এই শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গাড়ি, ডেইরি পণ্য এবং অ্যালকোহল খাতের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই শুল্কের আওতায় ওয়াইন ও হকি স্টিক থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্প পণ্য রয়েছে। তবে দুই দেশের বাণিজ্য চুক্তির আওতাধীন জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ এবং মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের ওডেসা বন্দরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় জাহাজে থাকা 4 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয়। এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত 19 জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় এমভি গোল্ডেন লিও নামের একটি জাহাজ হামলার শিকার হয়। এ সময় 4 ভারতীয় নাগরিক নিহত এবং একজন গুরুতর আহত হন। জাহাজটিতে 5 ভারতীয় নাগরিক সহ 17 জন নাবিক ছিলেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং নৌ চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তারা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে মন্ত্রণালয়। ইরানে টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে এর কঠিন মূল্য দিতে হবে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত। টানা 10ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের চড়া মূল্য দিতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের মুহাররাক ও আল রিফা এলাকায় মার্কিন রাডার এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি।
হরমুজ প্রণালীতেও উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এর আগে আইআরজিসি দাবি করে হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমাধান না আসলে যুদ্ধের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত তেহরান। আলোচনা আর যুদ্ধ শুধু উপায়, শেষ লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা। তা কখনো রক্ষা হবে যুদ্ধের মাধ্যমে, কখনো কূটনীতির মাধ্যমে। যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধ চাইলে আমরা প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ চলবে কিনা সে বিষয়ে কংগ্রেসে ভোটাভুটির দাবি জানাবে ডেমোক্রেটরা। আরাফাত ইসলাম, ৭১। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন নতুন ঝুঁকি তৈরি হলো। এক বিবৃতিতে হুথিদের সশস্ত্র বাহিনী বলেছে, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে। হুথিদের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে এশিয়ায় সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ 7% কমে যেতে পারে। গত সপ্তাহে হুথি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি আরব বোমার হামলা চালিয়েছে এমন অভিযোগ করে গোষ্ঠীটি সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে 10 বছর মেয়াদী রূপরেখা তুলে ধরার প্রতিশ্রুতি দেন বার্নহাম। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমিয়ে সাধারণ জীবনযাত্রা সহজ করতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন 59তম ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। মাত্র 2 বছরের মাথায় নতুন প্রধানমন্ত্রী দেখল যুক্তরাজ্য। 59তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। এ নিয়ে গত 4 বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল 10 নম্বর ডাউনিং স্ট্রিট। শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহাম। এরপর সোমবার দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বার্নহামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজা। পরে তার প্রস্তাব গ্রহণ করে সরকার গঠনে সম্মত হন বার্নহাম। ক্ষমতা গ্রহণের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যান নবপ্রধানমন্ত্রী। পরে প্রথম ভাষণে বার্নহাম বলেন, ব্রিটেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ সময় দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। এই মুহূর্তটি আত্মপর্যালোচনা ও নতুন অঙ্গীকারের। আমি জানি দেশের মানুষ রাজনীতির উপর চরম বিরক্ত। আমরা রাজনৈতিক নেতারা এতদিন যথেষ্ট ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আমাদের আরও ভালো হতে হবে এবং আমরা হব। এই মুহূর্তটিকে আমরা ব্রিটেনের ঘুরে দাঁড়ানোর বড় সন্ধিক্ষণ বানাবো। চলতি বছরের শেষের দিকে আমি ব্রিটেনের জন্য 10 বছর মেয়াদী একটি রূপরেখা প্রকাশ করব। এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন কিয়ার স্টারমার। এ সময় উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রতি শুভকামনা জানান তিনি। আমার কাজ শেষ। প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের সেবা করা আমার জীবনের পরম সৌভাগ্যের বিষয় এবং আমি আত্মবিশ্বাসী যে 2 বছর আগের তুলনায় ব্রিটেন এখনো আরো শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। সম্প্রতি উপনির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন কিয়ার স্টারমার। এরপর থেকে পদ ছাড়তে তার ওপর চাপ তৈরি হয়। পরে দলীয় অসন্তোষ ও স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলাফলের জেরে 22 জুন পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। অরিসুল ইসলাম, ৭১। যুক্তরাজ্যের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম অ্যান্ডি বার্নহাম। গ্রেটার ম্যানচেস্টারের বর্তমান মেয়র, সাবেক মন্ত্রী ও দীর্ঘদিনের লেবার পার্টির এই নেতা উঠে এসেছেন সাধারণ এক পরিবার থেকে। অল্প বয়সে লেবার পার্টিতে যোগ দেয়া বার্নহামের গল্প বেশ সাধারণ। এর আগে তিনি স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উত্তর ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। 1
দশক আগে বার্নহাম লন্ডনে লেবার পার্টির রাজনীতিতে দীর্ঘ ২০ বছরের পথ চলা ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদের নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ১ মাস আগে একটি নির্বাচনে জয়ী হয়ে তিনি পার্লামেন্টে ফিরে আসেন। ২০১০ সালে লেবার পার্টির ক্ষমতা হারানোর পর বার্নহাম সেই বছর এবং ২০১৫ সালে দলের নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে দুবারই পরাজিত হন। এর আগে ২০১৭ সালে জাতীয় পর্যায়ে লেবার পার্টির নাজুক সময় তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদে লড়াইয়ের জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। তার কর্মপদ্ধতি ম্যানচেস্টারিজম নামে পরিচিত পায়। করোনা মহামারীর সময় বরিস জনসনের সরকারের নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বেশ জনপ্রিয়তা পান। ম্যানচেস্টারের গণপরিবহন ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে এনে তিনি দারুণ প্রশংসিত হয়েছেন। স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করায় অনেকেই তাকে উত্তরের রাজা উপাধি দেন। ২০০১ সালে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি লেবার দলীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ব্রাউনের মন্ত্রিসভায় তিনি ট্রেজারি বিভাগের প্রধান সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের প্রথম মেয়র হিসেবে ৬০% বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। ২০২১ সালে তিনি আরও বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হন। ম্যানচেস্টারে বার্নহাম নিজের পরিচয় গড়ে তুলল তার জন্ম লিভারপুলে। উত্তর পশ্চিম ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী এই দুই শহরের মধ্যবর্তী একটি এলাকায় তিনি বেড়ে ওঠেন। তার বাবা ব্রিটিশ টেলিকমে প্রকৌশলী এবং মা রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তিনি বেড়ে উঠেছেন ক্যাথলিক পরিবারে, তবে ক্যাথলিক শিক্ষা এবং মধ্য বামপন্থী লেবার পার্টির আদর্শ তার মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের বোধ গঠনে সহায়তা করেছে। বার্নহাম ছিলেন তার পরিবারের প্রথম প্রজন্ম যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন, আর সাধারণ কোনো বিশ্ববিদ্যালয় নয়। বার্নহাম পড়াশোনা করেছেন ক্যামব্রিজে, যা দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তবে তিনি সেখান থেকে ইংরেজিতে ডিগ্রি অর্জন করেন এবং সহপাঠী ও ডাচ নাগরিক মেরি ফ্রস ভ্যান হিলের সঙ্গে ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে এক ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। নাহিদা রিন্কি, ৭১। দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় ১৩৩ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত নারী ও ১৫ শিশু সহ জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৬৭ জনকে। বাকি ৬৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত শনিবার রাতে ফেরিটি ১১৬ যাত্রী ও ১৭ জন ক্রু নিয়ে রাজধানীর জর্জ টাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে রওনা হয়। পথে উত্তর আটলান্টিক উপকূলে উল্টে যায়। এরপর ফেরিটি থেকে জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।